হ্যালো গাইস, তো আরেকজন টপারকে নিয়ে আজকে আমরা চলে এসেছি। তো যার র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক 70 হয়েছে, রাকেশ মণ্ডল, যেও কিনা 2 বছর ধরে এখানে অফলাইন প্রিপারেশান নিয়েছে ইজি টু লার্নিং থেকে। তো আজকের এই সেশনটা তাকে নিয়ে, তার প্রিপারেশান স্ট্র্যাটেজি, তার এই 2 বছর কীভাবে জার্নিটা আমাদের সাথে ছিল এবং সেই র্যাঙ্কের পেছনে তার যে এফর্ট সেইটা নিয়ে তোমাদেরকে কিন্তু একটা মূল্যবান অ্যাডভাইস দিতে আসছে আমাদের রাকেশ মণ্ডল। তো রাকেশ, চলে আসো আমাদের সাথে। আজকে রাকেশ আছে এই পডকাস্ট বলো বা এই লাইভ সেশন বলো, যাই বলো। তো রাকেশের কাছ দিয়ে আমরা প্রচুর কোশ্চেন করব। তো আজকে আমি প্রথমে হ্যান্ড ওভার দিচ্ছি মাইকটা দেবীশ স্যারকে কিছু বলার জন্য, দেন আমরা রাকেশের কাছে আসবো আর 1 বাই 1 তোমাদের কোশ্চেন যা যা আছে, যে যত রকম পসিবিলিটি থাকে একটা স্টুডেন্টের প্রিপারেশন নেওয়ার আগে কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা রাকেশের দ্বারা কিন্তু আজকে ক্লিয়ার করব। তো চলো দেবীশ স্যার কিছু বলুন ব্যাপার। যাই হোক, অনেক অনেক কংগ্রাচুলেশন রাকেশকে ও র্যাঙ্কের জন্য। ও আশা করেছিল বা আমাদেরও আশা ছিল হয়তো র্যাঙ্কটা আরও ভালো হবে, বাট ঠিক আছে, ইটস ওকে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, আপকামিং আমাদেরকে ভাবতে হবে। তো আমি রাকেশকে এটাই বলবো যে মন খারাপ করার কিছু নেই ভাই, এগিয়ে যাও, লাইফে অনেক কিছু পড়ে আছে, তো ওটা কোনো ব্যাপার না। ওর এক্সপেকটেশন ছিল, অনেক দিন চেষ্টা করেছে, খেটেছে, ওর জার্নিটা আমরা চোখের সামনে খুব ভালো করে দেখেছি। তার কারণ আজকে যতজন আমাদের এখানে এসছে সবাই অফলাইন স্টুডেন্ট, সবাই অনেক খেটেছে, আমরা সেটা নিজে চোখে দেখেছি। বাট ঠিক আছে, 2 ঘন্টায় কোনো এক্সাম কারো লাইফ ডিসাইড করতে পারে না, ঠিক আছে, ওটা মেনে নিয়েই চলতে হবে। তো যাই হোক, আমি রাকেশকে বলবো তোমার পুরো জিলেট জার্নিটা বা তোমার ব্যাকগ্রাউন্ড, তুমি কোথা থেকে এসছো, সব যদি একটু আমাদের সাথে শেয়ার করো। ফার্স্ট ইজি টু লার্নিংয়ের সমস্ত টিচারকে আমার থেকে থ্যাংক ইউ। আপনারা যদি না থাকতেন তাহলে এই র্যাঙ্কটা হতো না। এবার আমি এইচএস ভোকেশনাল নিয়ে করেছিলাম 12। এবার তারপর আমি করার পর ভোকলেট দিয়ে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়েছি, ওখানে সিএসটি নিয়েছিলাম। এবার তারপর ভাবছিলাম আমাকে হায়ার স্টাডি করতে হবে, তখন আমি ইউটিউবে জিলেট বলে সার্চ করছিলাম। সার্চ করার পর ইজি টু লার্নিং চ্যানেলটা দেখতে পেলাম। তারপর আমি ফার্স্ট প্রীতমদার ভিডিও দেখছিলাম, অনলাইনে করিয়েছিল ম্যাথ। তারপর আমি ইজি টু লার্নিং কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করে আমি অ্যাডমিশনের জন্য দেবিতার সাথে কন্ট্যাক্ট করছিলাম, দিয়ে আমি অ্যাডমিশান নিলাম। আমি 2022 ডিসেম্বরের দিকে অ্যাডমিশন নিয়েছিলাম। আচ্ছা, মানে ওই জানুয়ারি মাসে যে ব্যাচটা আমাদের ফাউন্ডেশন ব্যাচ 1 স্টার্ট হয়েছিল, ওটাতেই তুমি ভর্তি হয়েছিলে। আচ্ছা, তারপর আমি তারপর আমি এক ধার থেকে সিলেবাসগুলো দেখলাম, জিলেটের কী কী সিলেবাসগুলো আছে। এবার তখন দেখি FTPL একটা, আমার ওটা ব্যাকগ্রাউন্ড না এমনিতে। এবার FTPL দেখে আমি বুঝতে পারছিলাম সিলেবাসটা। তারপরে ডেভিডটা যখন পড়িয়েছিল ধীরে ধীরে যখন জানলাম, দেখে ভালো, মানে যেগুলো আমার বোঝা যাচ্ছিলো সেগুলো খুবই ভালো লেগেছিলো। FTPL শেষের দিকেও ভালো পারছিল, ভালো পারফরমেন্স ছিল একদম। এবার ডেভিডে বলেও ছিল FTPLতে যেগুলো পারবে সেগুলো করতে, আর যেগুলো পারবে না ছেড়ে দিতে। আমি কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টারই বেছে নিয়েছিলাম যেগুলো আমি পারবো, এক্সামের মধ্যে বেছে নিয়েছি। তারপর ম্যাথ হচ্ছে প্রীতমদা খুব সাপোর্ট করেছিল এমনিতেও। এবারে প্রীতমদার প্রথমে ম্যাট্রিক্স ডিটারমিনে এইগুলো আমি এইচএসে ভোকেশনাল যেহেতু পড়েছিলাম, এগুলো ঠিকঠাক আমি ডিটেলসে তখন শিখিনি। এবার প্রীতমদার কাছ থেকে এসে আমি ম্যাথটা ভালোভাবে শিখে নিয়েছি। এবার কেমিস্ট্রি, না আমি একটা কথা বলি, যে আমার কাছে যারা পড়তে আসে, এটা আমি কাউকে এর আগে যারা ছিল তাদেরকে কোশ্চেন করিনি, তোমাকে করছি। সেটা হচ্ছে যে আমি ম্যাথসটাকে কোনো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে পড়াই না, আমি ম্যাথসটা তোমাকে শেখাবো বলেই পড়াই। তো সেটা কতটা জাস্টিফাই করে? হ্যাঁ, ম্যাথ আমি কোনো রকম জিলেটের জন্য পড়তে হবে, এই টপিকটাকে এতটা অবধি পড়তেই হবে, শুধু এই টপিকের এই অবধি জিলেটে আসে, সেই রকম ভাবে কি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যাই বলো যে কটা আছে পড়িয়েছি নাকি না তোমাকে পুরো শেখানোর মতো করেই পড়ানো হয়েছে? প্রীতমদা যেভাবে ম্যাথগুলো পড়িয়েছে সেটা আমাদের বিটেকেও কাজে লেগে যাবে, আর ফিউচারেও ভালো কাজে লাগবে। যেহেতু আমি ফিউচারে আমার এখন আমি যেহেতু গভর্নমেন্ট জবের দিকে যাব, সেহেতু আমার এখন ম্যাথগুলো খুবই কাজে লাগছে এখন। কারণ প্রীতমদা যেভাবে শেখায় অ্যাডভান্স লেভেলেই শেখায় প্রীতমদা। অ্যাডভান্স লেভেল কি আদৌ লাগবে জিলেটের জন্য, যেটা আমি করি বা যত অবধি যাই? তুমি জানো আমার ম্যাথমেটিক্সের 3টে প্রসেস আছে। প্রথম হচ্ছে ফাউন্ডেশন, যেখানে আমরা ফাউন্ডেশনের উপর জোর দিই। তারপরে আমরা কিছু নিউমেরিক্যাল অ্যাপ্রোচে যাব, যেখানে শুধুমাত্র ক্যালকুলেশনটাকে বেশি ফোকাস করা হয়। আর লাস্ট আমরা রাখি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এই স্ট্র্যাটেজিটা কি অ্যাকচুয়ালি ম্যাথসে হওয়া উচিত? মানে এটা কি একটা ম্যাথসে যারা কিনা 10 দিয়ে আসছে তাদের ডেভেলপমেন্টের জন্য কি বেটার ম্যাথসে? হ্যাঁ, যারা 10 দিয়ে আসছে তাদের ক্ষেত্রে এটা খুবই বেনিফিট হবে। আচ্ছা,
কারণ তারা 10-এ এত হাই লেভেলের ম্যাথ থাকে না, 10-এ যেগুলো থাকে। এবার এই 11-12-এর ম্যাথ সম্পূর্ণ আলাদা 10-এর থেকে। এবার আমি যখন 10-এ পড়ছিলাম, আমি 10-এ এত ম্যাথ পারতাম না। এবার তারপরে আমি যখন এখানে অ্যাডমিশন নিয়ে, তখন তুমি এই ট্রিক্সে যেমন শেখালে স্টেপগুলো, এগুলো সেটা আমি ভালোভাবে শিখেছি। এবার বলবো এই স্টেপগুলো খুবই সুন্দর যে কোনো একটা 10 পাস স্টুডেন্টের ক্ষেত্রে। ওকে, আর বাকি আমাদের সুদীপ স্যার এবং আমাদের ত্রিজিৎ স্যার কিভাবে হেল্প করেছে এরা তোমাকে? এই সাবজেক্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ এই দুটো সাবজেক্ট থেকেও আমাদের মোটামুটি কত, এটা থেকে 35 আর এটা থেকে 25, তো 25 আর 35 মানে 60 মার্কস আসছে। তো জিলেটের 50% মার্কস ওই দুটো ক্যারি করছে। তো এই দুজন টিচারও তোমাকে কিরকম সাপোর্ট করেছে থ্রু আউট ইয়ার? ফার্স্ট কেমিস্ট্রির কথা যদি বলি, কেমিস্ট্রি টিচিরটা যেগুলো জিলেটের সিলেবাসে আছে সেগুলো তো করিয়েছে, তার বাদেও এক্সট্রা বহুত টপিক করিয়েছে। কারণ বিগত 2 বছর যা দেখা গেল আমাদের সিলেবাসের বাইরে থেকে অনেক কোশ্চেন আসছে, সেই জন্য টিচিরটা আমাদের অনেক এক্সট্রা টপিক করিয়েছে। আর অর্গানিক এইবারে যেটা হলো সেটা হচ্ছে টিচিরটাও ভাবতে পারেন যে এত হাই লেভেলের অর্গানিক আসবে, নাহলে টিচিরটা আমাদের করিয়েও দিত। এবার এক্সট্রা টপিক অনেক টিচি করিয়েছে। আর ফিজিক্স বলি, ফিজিক্স সুদীপ স্যার খুবই সুন্দর করেছে। আমি ফিজিক্স আমি যেগুলো পারতাম, আমি সব চ্যাপ্টার করিনি ফিজিক্সে, কারণ ফিজিক্স আমার খুব টাফই লাগে। এবার আমি কয়েকটা চ্যাপ্টার বেছে নিয়েছি, সুদীপ স্যারও সাজেশন করেছিল যে কোনগুলো চ্যাপ্টার ইজি হবে, বলেছে ভিডিওতে। এবার আমি ওই চ্যাপ্টারগুলো পড়েছি যাতে আমার এক্সামের ওই কুইক টাইমের মধ্যে, অল্প টাইম যেহেতু আছে, তাই আমি সেগুলো করতে যাই তাড়াতাড়ি পারি। আর কৃষ্ণ স্যারও ম্যাথে হেল্প করেছে, ভেক্টর জিওমেট্রি পার্টটা, এটা সুদীপ দাদা লাস্টে সাজেশন দিয়ে দিল, ওখান থেকে চলে এসেছে। হ্যাঁ, এবং কৃষ্ণ স্যারের কিন্তু যেটা ক্লাসেও করিয়েছে কিছু কোশ্চেন ভেক্টর বা হিসেবে, আমি শুনেছি যে এসেছে সেটা এক্সামে, তো তাই তো যেগুলো করেছে সেগুলোর মধ্যে দিকে চলে এসেছে। আমাকে বাদ রাখছি, আমার তো এসছে, কিন্তু ভেক্টর বা ইসে থেকেও কিন্তু একেবারেই ক্লাসে কোনো প্রবলেম এসছে। তো তোমার কি মনে হয় যে আমাদের পড়ানো থেকে শুরু করে, মেটেরিয়াল থেকে শুরু করে, অ্যাপ সাপোর্ট থেকে শুরু করে, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি লাগে? এবং তুমি 2022-এও জিলেট এক্সপিরিয়েন্সের জন্য তুমি বসে, সেখানে তোমার র্যাঙ্ক 600 সামথিং এসেছিল, সেখান থেকে 70-তে নিয়ে এসছো, তো সেই ব্যাপারে একটু বলো। আর তুমি লাস্ট আরেকটা নেক্সট 3rd নম্বর কোশ্চেন এটা, যে তুমি মানে লাস্ট 1 মাস কিভাবে করেছো, শর্ট নোট কতটা ইম্পর্টেন্ট, আর এক্সামে গিয়ে প্রেশার রাখাটা কতটা ইম্পর্টেন্ট নিজের মধ্যে? এবার আমি 2023-এ যখন এক্সাম দিয়েছিলাম, তখন আমি আমার এক্সামের স্ট্র্যাটেজি ছিল যেটা আমি প্রথম ম্যাথ দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি কেমিস্ট্রি ধরেছিলাম, কিন্তু আমি FTP একটাও টাচ করিনি, আর ফিজিক্সটা তারপরে ধরছিলাম। কত র্যাঙ্ক ছিল আগেরবার? আমার 600+ ছিল। আচ্ছা। এবার FTP, তারপরে ম্যাথে আমার ছিল কিছু তত একটা ভালো তখন হয়নি, কারণ তখন পুরো সিলেবাসটা কমপ্লিটই হয়নি। এবার তারপর আমি বুঝলাম যে একটা সাবজেক্ট যদি পুরো প্রত্যেকটা সাবজেক্টে যদি না সময় দিই তাহলে র্যাঙ্ক আসবে না। সেই জন্য আমি 2024 যখন এক্সাম দিতে গেলাম, প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে পড়ে এক্সাম দিয়েছি। এবার ম্যাথে আমার একটু বেশি নাম্বারটা এসছে, 25+ ম্যাথে এসছে, আর ফিজিক্স আর FTP মিলে 3 মতন এসছে, আর কেমিস্ট্রিতে আমার 8 মতন এসছে। আর ডেভিডদার কিছু কোশ্চেন? হ্যাঁ, আমি এটাই মক টেস্ট নিয়ে বলার আছে যে অফলাইন মক টেস্টগুলো আমাদের কি হেল্পফুল হয়েছে তোমার জন্য? হ্যাঁ, আমি অফলাইন যতগুলো মক টেস্ট সবগুলোই দিয়েছিলাম। এবার ওখানে আমার কোনো দিন মানে সবগুলোতে 35+ যেত না, কোনটা 30+ যেত আর কোনটা 40+ও যেত। এবার প্রত্যেকবার এক্সাম ঠিকও হয় না আমার, এবার ওটা নিয়ে ডিমোটিভেশন করারও কোনো প্রয়োজন নেই। এবার অনলাইনে আমি যেগুলো ছিল, অনলাইনে 40টাই দিয়েছিলাম আমি, অনলাইনে যতগুলো অনলাইনে ছিল আমাদের। এবার 2022-এরটা আমার দেওয়া হয়নি সবগুলো। ঠিক আছে, তুমি এক্সাম প্রেশারে কোনোভাবে এদিক ওদিক হয়েছে সেটা ম্যাটার করছে না, কিন্তু আমি এটাই ভরসা রাখবো যে তুমি আপকামিং ডেজে তুমি যে গভর্নমেন্ট জবের জন্য তুমি ভাবছো সেটা যাও, এবং তুমি যাদবপুরেই তো যাবে, যাই স্ট্রিম পাও, তাই তো? মানে তুমি যেগুলো আছে টপ লেভেলে আইটি পেয়ে যাবে, তো সেই রেসপেক্টে আশা করছি আইটি যদি নাও পাও তুমি পাওয়ার পেয়ে যাবে, তো তুমি ওখানে স্টার্ট করো। তারপরে তো আমরা সারাক্ষণই তোমার সাথে আছি, তোমাকে সাপোর্ট করব। যেরকম ধরনের তুমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য যাচ্ছ, সেখানেও যদি আমাদের কোনো কানেকশান থাকে, আমরা হয়তো নিজেরা জানি না, কিন্তু আমাদের কাউ কানেকশান রয়েছে, তাহলে তার দ্বারা তোমাকে কিন্তু আমরা অবশ্যই ইনফরমেশান দেবো। থার্ড পয়েন্ট হচ্ছে যে তোমার কিছু সাজেশান থাকলে পুরো আমাদেরকে এই 2 বছরে আরও কিছু ইমপ্রুভমেন্ট তোমার দরকার, তোমার মনে হয়েছে যে হ্যাঁ এই জায়গাগুলো করলে আমি 70 করেছি কিন্তু আমার ভাই বোনেরা আরও ভালো করতে পারে, সেই জায়গাগুলো যদি তোমরা বলতে। আমি যেটা বলবো, যেটা দেবতন্ন চিরন্তন পড়ে গেল, যেটা যে আমাদের মক টেস্টের বাড়াতে,
এবার তার সাথে সাথে আমি বলবো আমাদের যে মেন্টরশিপ প্রোগ্রামটা ছিল ওটা মানে প্রত্যেক উইকে যদি স্টুডেন্টের কি কেমন পড়াশোনা হচ্ছে সেটা যদি আরও ডিটেলসে জানা হয় এটা আরও সুবিধা হবে স্টুডেন্টের ক্ষেত্রে। ভালো একটা আইডিয়া দিয়েছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর কিছু আইডিয়া পড়ানোর দিক থেকে, মেটেরিয়ালের দিক থেকে? পড়ানোর দিক থেকে কোনো তো কম হয় না এখানে, বিশেষ করে এই যেটা আমি তো কোনো বই ফলো করতাম না, তোমার এই যেটা যা নোটস দিত ওইগুলোই ফলো করতাম। আর ম্যাথের কথা বলতে গেলে ম্যাথ যদি বই কিনে তার বই পড়েই থাকবে বাড়িতে। কেন এরকম কেন? কারণ এত ডিপিপি দেওয়া হয় সেগুলোই কমপ্লিট হয় না। আচ্ছা, এবার এবং আর কেমিস্ট্রি ফিজিক্স স্যাররা ভালোই গাইড করে। ফিজিক্স স্যারও যেই মেন্স আর ডাব্লিউবি যে লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করে সমস্যা কিছু হবে না, যেই লেভেলে জিলেটে কোশ্চেন আসে। আর তোমার এই 2 বছরে তো তুমি আর কোথাও এমনি আলাদাও কোথাও মক টেস্ট দিতে যাওনি, কোথাও যাওনি, না। একটা জায়গায় ফোকাস করে মানুষে কিভাবে লক্ষ্যে যাওয়া যায়, মানে এটা বলো যে আদৌ কি একটা জায়গায় কেউ একটা ইনস্টিটিউট থেকে পড়েই কি শুধু র্যাঙ্ক করা যায়, যেখানে হয়তো কেউ হয়তো আদৌ যাদবপুর নয় আর এটিআর নয়, বারবার আমি এটাই বলছি, তো সেইখানে তোমার কি মনে হয়? ফার্স্ট আমি একটা কথা বলবো, আমি মাধ্যমিক থেকে ভালো স্টুডেন্ট ছিলাম না এমনিতে, আমি 3 মাসে মাধ্যমিক ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, 3 মাস হোস্টেলে থেকে ক্লিয়ার করেছি, তারপরে আমি এইচএসে ভোকেশনাল নিয়ে পড়েছি। তারপরে যদি আমি 70 র্যাঙ্ক করতে পারি তাহলে যে যাদবপুর পাওয়াটা ম্যাটার করে না এমনিতেও, কারণ যে পড়ানো নিয়ে কথা আমি আমার কনসেপ্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছি, এখানে এসে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তাহলে সেটা যাদবপুরটা আমার ম্যাটার করছে না। বলতে চাইছো যে টিচার আমার কনসেপ্ট ক্লিয়ার করাটাই হচ্ছে আমার মেন অবজেক্টিভ, যে টিচারের কোয়ালিফিকেশন কি, টিচার কোথা থেকে পাস করেছে সেটা ম্যাটার না, স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারছে না কিনা এবং স্টুডেন্টদের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা ফুলফিল করতে পারছি না, সেটাই হচ্ছে মেন অবজেক্টিভ হওয়া উচিত। মানে দেখো, এবার আমি তোমাদের একটা কথা বলি যে আমরা ফার্স্ট টাইম নয় ভাই, আজকে 4-5 বছর ধরে আমরা কিন্তু যারা হয়তো আর একটা হচ্ছে যারা হয়তো এখন পড়াচ্ছে তারাই আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। অনেক মানে হ্যান ত্যান একাডেমি অনেক কিছু আছে, এরাই কিন্তু আমাদের স্টুডেন্ট। বাট ঠিক আছে, পড়াচ্ছে ভালো কথা, নো ম্যাটার। বাট আমি সবাইকে এটাই বলবো, যখন তুমি পড়াচ্ছ তুমি সবসময় নিজেকে এইভাবে দেখানোটা ঠিক নয়। আমি যাদবপুর থেকে পড়েছি মানে বিশাল ব্যাপার, এটা নয় ভাই। তো তোমরা যদি এক্সাম্পল দেখতে যাও, যাদবপুর থেকে পড়েও এরকমও আছে জব পায়নি, ঠিক আছে, এরকমও আছে প্রাইভেট কলেজে পড়াচ্ছে। প্রাইভেট কলেজে পড়ানো মানে বিশাল ব্যাপার কিছু নয়, কত টাকা স্যালারি দেয় কী দেয় সব আমরা জানি। তো এরকম কাউকে সে কোথা থেকে পড়েছে এই ব্যাপারে জাজ করাটা উচিত নয়, তাকে কনসেপ্টের রেসপেক্টে জাজ করে যে সে কনসেপ্টটা ঠিকঠাক জানে কিনা, কনসেপ্ট ঠিকঠাক ডেলিভার করতে পারছে। এক্স্যাক্টলি, তোমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা তুমি সেটা দেখো। তুমি টিচার, একটা ছেলে আমি এখানে যখন ইন্টারভিউ নেই আমাদের টিচারদের, আমি আর প্রীতম বিশেষ করে কোনোদিনও কোয়ালিফিকেশন দেখি না। এক্স্যাক্টলি, আমরা নলেজ দেখি ভাই। আমরা 8 ঘন্টা এক একটা ছেলের পেছনে 8 ঘন্টা দেই, তাকে যাচাই করি, তবে কিন্তু অ্যাজ এ টিচার রিক্রুট করি। সে ডিপ্লোমা পাস করলো, সে আদৌ ইলেকট্রনিক্স পড়েছে কিনা আমার জানা আছে, সেটাও ঠিক আছে। কোনো আমরা এটাও চেক করি যে সেই ছেলেটার মধ্যে যে জিনিসটা জানে না সেই জিনিসটা জেনে কাজটা করে নেওয়ার ক্যাপাবিলিটি আছে। সবার মধ্যে যে সব জিনিস থাকবে, কোয়ালিটি থাকবে এটাও না। কিন্তু তুমি যেদিন ভেবে নেবে যে ভাই আমি সব করে ফেলেছি, সেদিন তোমার প্রোগ্রেস বন্ধ হয়ে যাবে। তুমি জানো, তুমি আমার সাথে বহু ভালোভাবে কানেক্টেড ছিলে, তুমি জানো আমি ডেইলি নিজেও বলতাম যে আমি এখনো শিখছি ভাই, আমিও পড়ছি জিনিসগুলো, আরো ভালো করে পরের ব্যাচে হয়তো তোদেরকে বলে দেবো। তো যে তোমাকেও এটাই মাথায় রাখতে হবে, মানে লার্নিং কিন্তু তোমাকে কন্টিনিউয়াস করে যেতে হবে, কন্টিনিউয়াস প্রোগ্রেস। লার্নিং একটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি যদি আজকে 70 র্যাঙ্ক করে ভেবে যাও যে আমি তো টপ 100 ভাই, আমি অনেক কিছু করে ফেলেছি, তাহলে কিন্তু হবে না। তোমার যা স্টার্ট হলো, এরপরে কিন্তু আরো অনেক পথে, আরো অনেকভাবে তোমাকে আরো আপস ডাউনস তোমার লাইফে আসবে। তুমি ভেবেছিলে আমার র্যাঙ্কে এইরকম আসবে, আজকে আসে, কিন্তু এটা ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই, যা স্টার্ট হয়েছে। এরপরে তোমার যেটা মেন অবজেক্টিভ, তোমার যাদবপুর ঢোকা অবজেক্টিভ ছিল, তুমি ঢুকে গেলে। তোমার যেটা মেন অবজেক্টিভ সেটা আমি এখন ডিসক্লোজ করছি না, তুমি পাও, তারপরে আবার তোমাকে আমি ডাকবো সেদিনকে, আমি দেখাবো যে হওয়া যায় এরকম একটা স্টুডেন্ট যে কিনা 3 মাসে মাধ্যমিক ক্লিয়ার করেছে হোস্টেলে থেকে, তারপরে ভোকেশনাল পড়েছে, সে আজকে এই জায়গায়। তো সেটাই আশা রাখবো যে সেই জায়গায় তুমি যাও ভাই, এটাই আমার অ্যাজ এ টিচার হিসাবে সাকসেস হবে। ঠিক আছে, একদম। চলো, থ্যাংক ইউ রাকেশকে অনেক ধন্যবাদ। রাকেশ ভালো থাকবে, একদম। থ্যাংক ইউ। সবাই তোমরাও ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।